নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসার্চ অ্যাপ্রোচের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ আর কি। সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কারণ কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু বর্তমানে ভীষণভাবেই কিন্তু আমাদের রিসার্চের বিভিন্ন কাজকর্মের মধ্যে কিন্তু প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে। এবং সত্যি কথা বলতে কোয়ান্টিফিকেশনের পাশাপাশি কোয়ালিটি ডিটারমিনেশন বা কোয়ালিটি অ্যানালাইসিস সাংঘাতিকভাবে কিন্তু সোশিও পার্সোনাল ইম্প্যাক্টফুলনেসের মধ্যে কিন্তু একটা জায়গা করে নিয়েছে। অর্থাৎ আমরা কোয়ান্টিফিকেশান করার পরে আমরা আলটিমেট সিদ্ধান্তটা যেখানে গিয়ে নেব সেটা হচ্ছে কোয়ালিটি বেসিসে। সুতরাং আমি নিউমেরিক্যালি কোনো বিষয়টাকে যতক্ষণ না পর্যন্ত প্রুফ করলাম তার থেকে বেশি আমার প্রয়োজন সেই নিউমেরিক্স থেকে আমি যে ডিসিশানটা কতটা আমি সেই ডিসিশানটা যথাযথভাবে আমি একটা ডিটারমিনেটিভ ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে সেটাকে এক্সপ্লিসিটলি ডিফাইন করব। এই যে এক্সপ্লিসিটলি ডিফাইন করার যে জায়গাটা একটা ডিটারমিনেটিভ মাইন্ডসেটের মধ্যে দিয়ে, সেটার মধ্যে কিন্তু একটা সোশিও পার্সোনাল ইম্প্যাক্টফুলনেস নির্ভর করে। অর্থাৎ এখান থেকে কিন্তু সাবজেক্টিভিটির যাত্রা শুরু হয়। কিন্তু এই কোয়ালিটেটিভ রিসার্চের যাত্রা যদি আপনারা দেখেন তাহলে মূলত সেটা 1942 সালের পরে, মূলত 45 সালের পর থেকে যখন ফেনোমেনোলজি, এক্সিস্টেন্সিয়ালিজম বা ক্রিটিক্যাল রিয়েলিজমের বিষয়গুলো মাথাচাড়া দেওয়া শুরু করলো এবং স্কোপেনহাওয়ার, ফ্রেডরিক নিটশে, বার্ট্রান্ড রাসেল, হেবারমাসের যে রিডিফাইনিং অ্যাপ্রোচেসগুলো, যেমন নলেজ অ্যান্ড হিউম্যান ইন্টারেস্ট, নলেজ কনস্টিটিউটিভ হিউম্যান ইন্টারেস্ট, সেই বইগুলো লেখার পরে কিন্তু কতগুলো অ্যাপ্রোচ ভীষণভাবে আমরা ডিফাইন করা শুরু করলাম বা ডিফাইনেবল বিষয়গুলো হয়ে উঠলো। দ্যাট ইজ পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ, ইন্টারপ্রিটিভিস্ট অ্যাপ্রোচ, যেটা ভার্স্টহেন বা হারমেনিউটিক্স থেকে এসছে, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বা কনস্ট্রাকশনিজম, এবং বিভিন্ন ধরনের সোশিও ইকুইটি থিওরিজগুলো বা মার্কসিজমের কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েন্স। এখান থেকে কিন্তু আলটিমেটলি আমাদের যে প্যারাডাইমটা, যদি আমরা কুনের প্যারাডাইম শিফট মডেলটা দেখি, তাহলে এই নর্মাল সায়েন্স থেকে ক্রাইসিস এলো। ক্রাইসিসের পরে কিন্তু আমাদের অবজেক্টিভিস্ট যে অন্টোলজি, সেখান থেকে কিন্তু সামগ্রিকভাবে সাবজেক্টিভিস্ট অন্টোলজির মধ্যে চলে এলো। অর্থাৎ একটা প্রপার রিয়েলিস্ট অন্টোলজি থেকে বা প্রপার একটা রিয়েলিস্ট নোশন থেকে আমরা কিন্তু একটা নর্ম্যাটিভিস্ট অন্টোলজি বা নর্ম্যাটিভিস্ট নোশনের মধ্যে কিন্তু চলে এলাম, যেখানে সোশিও পার্সোনাল ডেভেলপমেন্ট, সোশিও পার্সোনাল ইম্প্যাক্টফুলনেস পাশাপাশি আমাদের যে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, সাবজেক্টিভ ডেফিনেশন, এক্সপিরিয়েন্সিয়াল যে মাইন্ডসেটস বা ডিটারমিনেশনগুলো সাংঘাতিকভাবে কিন্তু গবেষণার একটা অন্যতম ক্ষেত্র হিসেবে কিন্তু এস্টাবলিশ হওয়া শুরু হলো। এবং সামগ্রিকভাবে আমাদের যে রিসার্চ প্যারাডাইমের ওরিয়েন্টেশনটাই তো পাল্টালো বটেই, এবং সামগ্রিকভাবে দর্শনের ভাবনা চিন্তাগুলো কিন্তু পরিবর্তিত হয়ে গেল, উইটগেনস্টাইন থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রে। এবং পরবর্তীকালে আমরা যে বিষয়টা আমাদের এই যে ভাবনা চিন্তা বা এই যে সাবজেক্টিভিটিকে ভীষণভাবে স্টিমুলেট করতে বা ইনডর্স করতে বা ইনস্টিগেট করতে সহায়তা করলো, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রবল হত্যালীলা বা ধ্বংসলীলার কারণ। এবং হেবারমাস গাডাইমারকে একটি চিঠিতে সেই সময় লিখছেন যে এত পজিটিভিস্ট এবং রিয়েলিস্ট যে দর্শন আমরা আলোচনা করলাম, সেই দর্শনগুলো আলটিমেটলি কিন্তু মানব কল্যাণে কোনো কার্যকরী হলো না। এবং যখন হিটলারের সেই নাজিজম সাংঘাতিকভাবে এসে প্রভাব বিস্তার করছে, সেই সময়তেও কিন্তু
যারা তাত্ত্বিক ছিলেন তাদের কিন্তু প্রতিবাদের ভাষায় আমরা দেখতে পাইনি, বা তাদের রচনার মধ্যেও সেই দিকগুলো কিন্তু দেখতে পাইনি। অর্থাৎ একদিক থেকে তারা কিন্তু একটু চুপই ছিলেন, যেটা পরবর্তীকালে আমরা পাবলিক স্ফিয়ারের যে থিওরিটা রয়েছে, যেটা হেবারমাসের লেখা দ্য স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ পাবলিক স্ফিয়ার, যেটা প্রায় 30 বছর পর প্রকাশিত হয়েছিল 80-র দশকে। এই সমস্ত কিছু নিয়ে একটা মেল্টিং পট তৈরি হচ্ছে, যেখান থেকে কিন্তু একটা সাংঘাতিক ধরনের পরিবর্তন আমাদের রিসার্চের মধ্যে আসছে, দ্যাট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ। এবং এই করে ধীরে ধীরে এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে পপুলারিটি পাওয়া শুরু করলো, এবং সেইখান থেকে আলটিমেটলি বর্তমানে একটা এমার্জিং ট্রেন্ড হিসেবে ব্যবহার করা হয়। এবং সত্যি কথা বলতে কতগুলো খুব ওয়ান্ডার কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে, যে আমাকে কখনোই কিন্তু রিজিডিটির মধ্যে কোয়ালিটিভ রিসার্চ বেঁধে দেয় না। কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল র্যাডিক্যাল ডিসেকশনে বিশ্বাসী। আমাকে যদি এই সাবজেক্টিভ মেথোডোলজি থেকে মাঝে মাঝে অবজেক্টিভ মেথোডোলজি যেতেও হয়, যদি আমার থিওরিটিক্যাল ড্রাইভটা আমাকে যদি পরিবর্তন করতে হয়, বা সেটাকে যদি মাল্টি ডাইমেনশনালি যদি সেটাকে ক্রস ভ্যালিডেটও করতে হয়, তাহলেও কিন্তু আমি সেটা করতে পারি। যেখান থেকে কিন্তু ক্রেসওয়েল বা ইউভি ফ্লিক, তারা বিশেষ করে ক্রেসওয়েল মিক্স মেথডের জন্ম দিচ্ছেন, ট্রায়াঙ্গুলেশন মার্কসের রিসার্চ অনিয়ন মডেল, এবং সেখান থেকে আসছে আমাদের মিক্স মেথড ডিজাইন। সুতরাং এই কোয়ালিটেটিভ রিসার্চের কিন্তু একটা অত্যন্ত বড় ব্যাপ্তি আমাদের গবেষণার জগতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এবং যেটার হচ্ছে একেবারে বিয়ন্ড দ্য বক্স ম্যানিফেস্টেশন। এবং আমার নিজস্ব ইন্ট্রোস্পেকশনের মধ্যে দিয়ে আমি কোনো আনডিফাইন্ড অ্যাসপেক্টকে কতটা এক্সপ্লোর করতে পারছি, সেটাই কিন্তু আমার এই ধরনের গবেষণার মূল উপজীব্য। সুতরাং এই বিষয়টা কিন্তু আমরা স্টেবিলাইজ করে নিলাম ধীরে ধীরে, এই বিষয়টাকে আমরা এনহ্যান্স করা শুরু করলাম। কিন্তু এখানে যেটা বক্তব্য, যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু ভীষণভাবে মোনোটোনাস হয়ে গেল। অর্থাৎ যে র্যাডিক্যাল ডাইভার্সিফিকেশন হওয়া প্রয়োজন ছিল, সেইটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু আটকে গেল। তার কারণ এইটা কিন্তু একটা রেজম্যাটিক, অর্থাৎ যেরকম গাছের মূল থেকে তার কাণ্ড শাখা প্রশাখা বেরিয়ে যায়, সেইভাবে এটা কিন্তু ধীরে স্প্রেড করতে থাকে। তো সাংঘাতিকভাবে এটা কিন্তু একটা সাইক্লিক্যাল বিষয়। আমরা যদি দেখি পোস্ট পজিটিভ স্টেজে যে সমস্ত লার্নিং ট্যাক্সোনমিসগুলো তৈরি হচ্ছে, লার্নিং থিওরিজগুলো তৈরি হচ্ছে, সমস্তটাই কিন্তু একটা সাইক্লিক একটা ওরিয়েন্টেশনের মধ্যে। অর্থাৎ ইমার্জেন্স আছে, সাইক্লিক তার একটা কন্টিনিউয়েশন আছে, এর মধ্যে দিয়ে আমাদের ফ্লেক্সিবিলিটিকেও আমাদের এনডোর্স করার বিষয় রয়েছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা দেখছি যে ইন্টারভিউইং, ডকুমেন্টারি অ্যান্ড কন্টেন্ট অ্যানালিসিসের মধ্যে গিয়ে কিন্তু আমরা সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। মানে কোয়ালিটেটিভ রিসার্চ মানে ঘরে বসে রিসার্চ করা, যতক্ষণ না পর্যন্ত আমি কোয়ালিটেটিভ রিসার্চে আমি নিজেকে ইনভলভ করতে পারছি না, কোয়ালিটিভ রিসার্চ সেটা বলতে পারি না। কারণ আমার নিজস্ব ভাবনা চিন্তা, আমার নিজস্ব ইন্দ্রিয়জাত ক্ষমতাগুলি যতক্ষণ না পর্যন্ত আমি ইনস্টিগেট করতে পারছি সেই ফিল্ডে গিয়ে, সেই টেক্সটটাকে পড়ে, সেই মানুষটার সাথে মিশে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কখনোই আমি আমার সিদ্ধান্তে উপনীত হতে পারি না। এর জন্য যদি আমার মেথোডোলজিক্যাল ডাইভার্সিফিকেশন দরকার হয়, আমাকে সেটা করতে হবে। আমি ওভারল্যাপিংগুলোকে ধরতে পারছি না, পয়েন্ট অফ ইন্টারফেসগুলোকে আমি ধরতে পারছি না। সেই জায়গাটা, তার কারণ কি, আমরা শুধুমাত্র কন্টেন্ট অ্যানালিসিস, ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টারি, আর্কাইভাল এক্সেট্রা, হিস্টোরিক্যাল রিসার্চ, যেটা এইরকম একটা জায়গা থেকে আমার যেটা মনে হয় আনইউজুয়াল অ্যাসপেক্টগুলোকেও কিন্তু ভীষণভাবে আলোচনা করা প্রয়োজন। তার কারণ আমরা যদি দেখি, এই হিসেবটা যদি আমরা দেখি, আমি যদি একটু কমিউনিকেশন স্টাডি দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, যদি একটু কমিউনিকেশনের অ্যাপ্রোচগুলো দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি, আমাদের কমিউনিকেশন অ্যাপ্রোচ কিন্তু মূলত
দু রকম, একটা হচ্ছে ভার্বাল অ্যাপ্রোচ, একটা হচ্ছে নন ভার্বাল অ্যাপ্রোচ। তো আমরা যেটা জানি যে ভার্বাল অ্যাপ্রোচটা হচ্ছে শব্দের ব্যবহার, কথার ব্যবহার, আর বাকিটা হচ্ছে পুরোটাই নন ভার্বাল। এটা শব্দটা যদি আমি বের করে নিই তাহলে বাকি যা পড়ে থাকে সব নন ভার্বাল। অর্থাৎ আমরা যদি একটা হিসেব আমাদের রয়েছে, দ্যাট ইজ 7, 35 এবং 55, 7% হচ্ছে আমাদের কেবলমাত্র ভার্বাল, 35% ভোকালিক্স যেটা নন ভার্বালেরই একটা অংশ, আর 55% পুরোপুরি নন ভার্বাল। আমরা কিন্তু পুরোপুরি ওই 7%টাকেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা প্রাধান্য দিই, 7 থেকে 10। কিন্তু 35 মানে 30 থেকে 35 এবং আমাদের যেটা 55%, সেই পুরো অংশটা কিন্তু আমাদের বাদ থেকে যায়, আমরা সেটাতে আমরা লক্ষ্যই করি না। এই মতো অবস্থায় যেটা আমার বক্তব্য বা আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারি, একটা আনইউজুয়াল অ্যাসপেক্ট আমরা সেখানে প্রাধান্য দিতে পারি, সেটা হচ্ছে যে ভিজুয়াল ডেটার ওপর, সেটা অডিও ভিজুয়াল ডেটা বা ভার্চুয়াল ডেটা, ভার্চুয়াল ন্যারেটিভস, অডিও ভিজুয়াল যে সমস্ত ডেটাসগুলো রয়েছে সেগুলোর ওপরে আমরা যদি প্রাধান্য দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সেই জায়গাটাকে ভীষণভাবে ইনোভেট করতে পারবো এবং প্রপার আপ টু দ্য মার্ক করতে পারবো। আমি ধরা যাক একটা ফিল্ম অ্যানালিসিস যদি করি, আমি যদি একটা ফিল্ম অ্যানালিসিস করি এবং ফিল্ম অ্যানালিসিসের ক্ষেত্রে আমি যদি তার স্টোরি বোর্ড অ্যানালিসিস, তার ডায়ালগ অ্যানালিসিস, তার বিভিন্ন এনঅ্যাক্টমেন্টগুলোর অ্যানালিসিস যদি করি, সেখান থেকে কিন্তু আমি ভার্বাল নন ভার্বাল দুটো ডেটাই পাবো। যদি ধরা যাক আমি কোনো একটা ভিডিওকে যদি একটা ইন্টারভিউয়ে যদি ভিডিও করি, প্রত্যেকটা সিকোয়েন্স যদি আমি নিয়ে নিই এবং সেই সিকোয়েন্সগুলোর থেকে যদি একটা সিকোয়েন্সিয়াল অ্যানালিসিস করার চেষ্টা করি, যে ভার্চুয়াল সিকোয়েন্সিয়াল অ্যানালিসিস, যেটা হচ্ছে আমরা মূলত আমাদের ডাইনামিক ডেটার ওপর যেটা যায়, এবং সাধারণত সেখানে আমরা কি করি যে আমরা মূলত সেখানে আমরা সেই বিষয়গুলোকে শুনি, শোনার পরে ধরা যাক যেখানে একটা মানুষ ধরো যেভাবে কথাগুলো বলছেন, তার ভোকাল যে যে পিচ টোন, সেই পিচ টোন কোন জায়গাটা তিনি বলতে বলতে কাতর হয়ে যাচ্ছেন, কোন জায়গাটা তিনি বলতে একটু ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন, কোন জায়গাটা বলতে বলতে গিয়ে তিনি একটুখানি খুশি হচ্ছেন, কোন জায়গাটা তিনি একটু কম শব্দ ব্যবহার করছেন, কোন জায়গাটা বেশি শব্দ ব্যবহার করছেন, কোন জায়গাতে তিনি গলার ভয়েসটা কোথায় কম, কোথায় ভয়েসটা বেশি, সেই সব জায়গাগুলো কিন্তু আমরা যদি একটু ইনোভেট করে ফেলতে পারি বা সেই সমস্ত জায়গাগুলোকে যদি একটু আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু এটা ভীষণ একটা বড় জায়গায় কিন্তু চলে যেতে পারে। যে আমি উদাহরণ যদি দিতে পারি, আমি রিসেন্টলি সত্যজিৎ রায়ের যে একটা জায়গা নিয়ে কাজ করছি, দ্য অ্যাপ্লাইড এপিস্টেমোলজিস অ্যান্ড পেডাগজিক্যাল এনভিশনস অফ সত্যজিৎ রায়, এবং তার বিশেষ করে তার মুভি যেটা আমাদের গোপীগাইন বাঘাবাইনের মুভির একটা পার্ট বা ট্রিলজিটার পার্ট হচ্ছে হীরক রাজার দেশে। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে সাবজেক্টিভিটি একরকম, বড়দের ক্ষেত্রে সাবজেক্টিভিটি একরকম হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে সাবজেক্টিভিটিটা কিন্তু পুরোপুরি এন্টারটেনমেন্ট বেসড, এবং তারা কিন্তু একটা ট্রু এবং উইচ ইজ নট ট্রু, তার মধ্যে কিন্তু ডাইকোটমিটা কিন্তু রিজলভ করে ফেলতে পারছে। কিন্তু বড়দের ক্ষেত্রে একটা পলিটিক্যাল পোলারাইজেশনের থেকে একটা সোসাইটিকে কীভাবে রিজলভ করা যায় সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। সুতরাং এই 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 যে ভার্চুয়াল ডেটা, ধরা যাক একটা ফটোগ্রাফি, একটা মানুষ সে ছবি তোলা হলো, সেখানে যারা রয়েছে সে তাদের যে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স সেইগুলো দেখে আমি তার কিন্তু এক্সিস্টিং কন্ডিশন, কিন্তু তিনি হাসছেন না কাঁদছেন, সেখানে তিনি সেখানে তার অ্যাপিয়ারেন্সটা কীরকম সেগুলো দেখে, যদি সেগুলো দেখেও কিন্তু আমি অনেক সিদ্ধান্তে আসতে পারি। সুতরাং যে ভিজুয়াল ভার্চুয়াল এবং অডিওর যে ব্যাপারগুলো, সেখান থেকে আমি বারবার এখানে যেটা বলার
দ্যাট ইজ যে আমি যখন ইন্টারভিউটাই নিচ্ছি, ইন্টারভিউয়ে শুধুমাত্র ভার্বাল ডেটাগুলো আমি আনস্ট্রাকচার্ড হতে পারে বা স্ট্রাকচার্ড হতে পারে সেটা দিকে না দেখলে আমার মনে হচ্ছে আমার বক্তব্য নন ভার্বাল কমিউনিকেশনগুলোকেও আমি কতটা সেখান থেকে অ্যাসিমিলেট করতে পারছি। একটা মানুষ যখন বলছেন কোনো একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেখানে তার যে সাউন্ডের মডিউলেশনসটা সেখানে কীরকম হচ্ছে সেটাও কিন্তু আমার ডেটার ক্ষেত্রে কিন্তু সেখানে যায়। একটা ছাত্রকে আমি জিজ্ঞেস করলাম যে তার কোন ক্ষেত্রে পড়তে ভালো লাগে, এবং সে যদি বলে প্রজেক্ট মেথড বা ট্র্যাডিশনাল মেথড, তার বলার যে পদ্ধতি, ডেসক্রাইব করার যে এবিলিটি, সে কীরকম শব্দ ব্যবহার করছে, সে কতটা এক্সাইটমেন্ট নিয়ে বলছে, সে কতটা মুভমেন্টস, আর্টিকুলেশনস, এমব্লেমস ব্যবহার করছে, এই সমস্ত কিছুগুলো কিন্তু আমাকে নিতে হবে। সমস্ত কিছুগুলোকে সে কতটা সময় নিয়ে কতটা বলছে, এই সমস্ত কিছুর বিষয়গুলোকে আমি যদি কম্প্রিহেন্সিভলি স্টাডি না করি, তাহলে আমার মনে হয় কোয়ালিটেটিভ রিসার্চকে শুধুমাত্র এই কন্টেন্ট ওরিয়েন্টেড, ডকুমেন্টারি ওরিয়েন্টেড এবং একটা আর্কাইভাল হিস্টোরিক্যাল ওরিয়েন্টেড করেই কিন্তু আমরা এডুকেশনে ব্যবহার করতে পারবো। আমরা যদি ক্লাসরুমে গিয়ে আমি যদি পুরো ক্লাসরুমের ব্যাপারটাকে কোয়ান্টিফাই না করে অ্যাটিটিউড টুয়ার্ডস, এই অ্যাটিটিউড টুয়ার্ডস আইসিটি এরকম একটা প্রবলেম, এটাকে আমি কোয়ান্টিটেটিভলি ডিফাইন করছি, আমি যদি এইটাকে কোয়ান্টিটেটিভলি ডিফাইন করার পাশাপাশি, আমি খারাপ বলছি না, আমি যদি অ্যাটিটিউডটা সত্যি সাবজেক্টিভলি কতটা আছে সেটা বোঝার চেষ্টা করি, সেখানে গিয়ে তার সাথে আলোচনা করলাম, তাদের কথাবার্তা রেকর্ড করলাম, এবং সেটার থেকে আমি কোয়ালিটেটিভ ডেটা আমি কতটা ডিরাইভ করতে পারছি, নন ভার্বালি কতটা আমি সেখান থেকে পাচ্ছি, তার সাথে কথা বলে সে সত্যি বলছে, হয়তো বলছে হ্যাঁ, কিন্তু সে হ্যাঁটা হয়তো তার ভেতরে না রয়েছে, আনকনশিয়াস যে কনক্লেভেশন সেইগুলো কিন্তু আমি পাচ্ছি না। সুতরাং এই যে একটা পেরিফেরি, এই পেরিফেরিটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আলটিমেটলি মানে একটা কম্প্রিহেন্সিভ পার্সপেক্টিভ আমাদের ডেভেলপ করতে হবে, এবং এই ভার্বাল ডেটা অ্যানালিসিসের থেকে কিন্তু আমাদের সাংঘাতিকভাবে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ডেটা অ্যানালিসিস, যেখানে সাউন্ড, ভিডিওস, ফিল্মস, ইন্টারঅ্যাক্টিভ টুলস, সমস্ত কিছুকে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে আর কি। তো এইটাই আজকে আমার বলার ছিল আর কি। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।